লক্ষ্মীরা, তোরা সবাই কেমন আছিস? আজকের ক্লাসে আমি তোদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ভেক্টরের বিগত বছরে আসা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান করব। তো চল প্রথমে আমরা যে টপিক রিলেটেড বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব সেটা হচ্ছে উপাংশ সূত্র এর প্রয়োগ রিলেটেড। হ্যাঁ, তাহলে এই উপাংশ সূত্র এর প্রয়োগ রিলেটেড বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। তার আগে আমি এই টপিকের বেসিকটা সম্পর্কে তোদের একটু আইডিয়া দেই যে ধর যদি কোথাও r ভেক্টর সমান p ভেক্টর প্লাস q ভেক্টর লেখা যায় তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে কোনো দিকে আমরা লিখতে পারবো r এর উপাংশ সমান হবে p ভেক্টর এর উপাংশ যোগ q ভেক্টর এর উপাংশ। এখন এই উপাংশ বলতে কি বোঝায়? ধর এই জায়গায় এটা একটা ভেক্টর যেটা হলো p আর এটা একটা ভেক্টর যেটার নাম হলো q। তাহলে আমি যদি বলি q ভেক্টরের উপাংশের আরেকটা রূপ আমি বলতে পারি ছায়া। তার মানে এই q ভেক্টরের ছায়া কতটুকু? এখন তখন তাহলে তোমাকে বলতে হবে যে কোন দিকে। তখন তুমি বললা যে q ভেক্টরের ছায়া বের করো কোন দিকে? p এর দিকে। তাহলে এই যে q ভেক্টরটা ছায়া p এর দিকে কতটুকু জায়গা জুড়ে পড়বে? তো চিন্তা করো এটা একটা গাছ, তাহলে এই গাছটার ছায়া কতটুকু জায়গা জুড়ে পড়বে? তাহলে এই গাছটার ছায়া এখান থেকে একটু লম্বা আঁকলে তাহলে আমি বুঝবো যে হচ্ছে এতটুকু জায়গা জুড়ে পড়বে। তাহলে এই এতটুকু জায়গাটা হবে উপাংশ। কার উপাংশ? q ভেক্টরের উপাংশ। তাহলে q এর উপাংশ বা q এর ছায়া কার দিকে? p ভেক্টরের দিকে। তাহলে এটা হলো p ভেক্টরের দিকে q ভেক্টরের ছায়া বা q ভেক্টরের উপাংশ। তো এই উপাংশ বের করার নিয়মটা আমরা জানি যে উপাংশ কিভাবে বের করে। উপাংশ বের করার নিয়মটা হচ্ছে তো শুরুতে লিখতে হবে যার উপাংশ, এরপরে আমাকে লিখতে হবে cos। এখন এই cos এর ভিতরে কি দিতে হয়? একটা কোণের মান দিতে হয়। তাহলে কোণটা হবে কার মধ্যবর্তী কোণ? কোণটা হবে যার উপাংশ, খুব ভালো করে বুঝিস, যার উপাংশ এবং এই জায়গায় যার উপাংশ এবং যার দিকে উপাংশ, যার উপাংশ এবং যার দিকে উপাংশ তাদের মধ্যবর্তী কোণ। এখন তুই খেয়াল কর যে আমাদের এই জায়গায় এইটুকুটা কি? এইটুকু ছিল হচ্ছে আমাদের উপাংশ। তাহলে এই কোণটা হলো আমাদের থিটা। তাহলে আমি নাম দিলাম হচ্ছে এটা o, এটা a, এটা হলো b আর এটা দিলাম হচ্ছে আমরা d। তাহলে আমরা বলতে পারি cos theta equal to OD divided by OB, কারণ cos theta সমান হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে OD সমান কি হবে? OD সমান হবে OB cos theta, OB cos theta। এবার তুমি খেয়াল করো OB মানে কি? OB মানে ছিল আমাদের q ভেক্টর, এটা p ভেক্টর, এটা q ভেক্টর, তার মানে q cos theta। এখন আমরা একটু পরিচয় বোঝার চেষ্টা করি। তাহলে ওডিটা কি ছিল? ওডিটা ছিল হচ্ছে p এর দিকে q এর উপাংশ। তাহলে কার উপাংশ? q এর উপাংশ। এই কারণে প্রথমে আসছে হলো q, তার মানে আমি প্রথমে বসাবো হচ্ছে যার উপাংশ। তাহলে এটা q এর উপাংশ, প্রথমে q আসছে, তারপরে কি আসছে? cos, তারপরে কোনটা হচ্ছে কার মধ্যবর্তী কোণ? দেখো এটা হলো যার উপাংশ q আর এটা হচ্ছে যার দিকে উপাংশ। এই দুটার মধ্যবর্তী কোণ হলো থিটা। থিটাটা কার মধ্যবর্তী কোণ? যার উপাংশ ও যার দিকে উপাংশ তাদের মধ্যবর্তী কোণ। উপাংশ বের করার বেসিক লজিকটা হচ্ছে যার উপাংশ cos আর কোনটা হবে যার উপাংশ ও যার দিকে উপাংশ তাদের মধ্যবর্তী কোণ। এইটা ছিল আমাদের উপাংশের বেসিক ফর্মুলা। তাহলে আমরা সামনে আস্তে আস্তে অঙ্ক করব। আরেকটা জিনিস মনে রাখবো যে এই উপাংশগুলো তাহলে কোন ফর্মুলা দিয়ে পাবো? এই উপাংশগুলো আমরা cos ফর্মুলা দিয়ে পাবো। এই জায়গায়
আমরা দেখেছি এই জায়গায় তোমাকে আমি একটা জিনিস মনে করে দিতে চাই যে যে ধরো এইটা একটা ভেক্টর, এইটা আরেকটা ভেক্টর, এই ভেক্টরটার নাম p ভেক্টর, এই ভেক্টরটার নাম q ভেক্টর। তাহলে এদের লব্ধিটা কত হবে? এদের লব্ধিটা হলো r, এদের লব্ধিটা হলো r। তাহলে এদের যে লব্ধি r, তাহলে এই r ভেক্টরটা আমরা জানি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি প্রকাশ করি আলফা দ্বারা, আর লব্ধি p ভেক্টরের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা প্রকাশ করি হলো থিটা দ্বারা। লব্ধি p ভেক্টরের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে এই জায়গায় লব্ধি কোণটা, লব্ধি হচ্ছে r, তাহলে r ভেক্টর সমান আমরা কি বলতে পারবো? r ভেক্টর সমান আমরা বলতে পারবো p ভেক্টর প্লাস q ভেক্টর। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে সাথে সাথে এখানে কি বলা যাবে? সাথে সাথে এখানে বলা যাবে r এর উপাংশ সমান এই জায়গায় p এর উপাংশ যোগ q এর উপাংশ, এটা বলা যাবে। তাহলে r এর উপাংশ তোমাকে কি করতে হবে? অবশ্যই একটা নির্দিষ্ট দিকে নিতে হবে। তাহলে আমি কার দিকে নিতে চাই? আমি এখানে p এর দিকে উপাংশ নিতে চাই, p ভেক্টরের দিকে উপাংশ নিতে চাই। তাহলে তুমি খুব ভালো করে বুঝিও যে তাহলে আমি উপাংশ নেওয়ার নিয়মটা কি? প্রথমে লিখতে হবে যার উপাংশ। তাহলে কার উপাংশ? r এর উপাংশ। এই কারণে আমি প্রথমে লিখব হলো r, তারপরে কি লিখব? cos। এখন কার কার মধ্যবর্তী কোণ? যার উপাংশ এবং যার দিকে উপাংশ। তাহলে আমরা r এর উপাংশ বের করতেছি এবং কার দিকে? p এর দিকে। তাহলে r এর উপাংশ p এর দিকে, তাহলে কার কার মধ্যবর্তী কোণ? r এবং p এর মধ্যবর্তী কোণ। তাহলে r এবং p এর মধ্যবর্তী কোণটা কত আসছে? r এবং p এর মধ্যবর্তী কোণটা আসছে থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের r cos থিটা ইকুয়াল টু p এর উপাংশ। এখন তাহলে p এর উপাংশ, তাহলে প্রথমে কি লিখতে হয়? যার উপাংশ। যার উপাংশ মানে কি? p, তারপরে কি লিখতে হয়? cos। এখন কোনটা হবে কার কার মধ্যবর্তী? যার উপাংশ, যার দিকে উপাংশ। তাহলে উপাংশ বের করব কার দিকে? p এর দিকে। উপাংশ বের করতেছি কার? p এর। তার মানে p এবং p এর মধ্যবর্তী কোণ, দুইটা একই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এটা হবে 0 যোগ প্রথমে যার উপাংশ q এর উপাংশ q, তারপরে হলো cos। তাহলে কার কার মধ্যবর্তী কোণ? যার উপাংশ এবং যার দিকে উপাংশ। তাহলে আমি দেখতেছি এটা হচ্ছে q এর উপাংশ, তাহলে এই জায়গায় q হলো যার উপাংশ। এবার কার দিকে উপাংশ? p এর দিকে। তাহলে q আর p এর মধ্যবর্তী কোণ আমরা কত জানি? q আর p এর মধ্যবর্তী কোণ হলো আলফা। এখন তুমি খেয়াল করো, এটা আমরা পাইলাম হচ্ছে p এর দিকে উপাংশের জন্য। এখন আমরা বের করতে চাই p এর লম্ব দিকে উপাংশ হলে কি হবে। তাহলে এবার আমরা p এর p ভেক্টর এর লম্ব দিকে উপাংশ বের করব। লম্ব দিকে খুব ভালো করে বুঝিও, p ভেক্টরের লম্ব দিকে উপাংশ আমরা বের করতে চাচ্ছি। তার মানে আমি এই দিকে উপাংশ বের করতে চাচ্ছি, এই দিকে উপাংশ বের করতে চাচ্ছি। তাহলে তুমি খেয়াল করো, তুমি এবার যে জিনিসটা লিখতে পারবে, আমরা বেসিক ক্লাসে দেখিয়েছি যে লম্ব দিকের উপাংশের জন্য কিছুই হবে না, শুধুমাত্র এই cos গুলা sin হয়ে যাবে। তার মানে আমি লিখতে পারবো r sin থিটা সমান হবে p sin 0 যোগ q sin আলফা। তার মানে আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই cos দিয়ে আমি যেটা নির্ণয় করব সেটাই আমি যদি sin দিয়ে লিখি, তাহলে সেটা আগের যেদিকে উপাংশ ছিল পরের যেটা পাবো সেটা হবে তার লম্ব দিকের উপাংশ। তার মানে বেসিক দিকের উপাংশগুলো হয় cos দিয়ে, আর তার সাথে লম্ব দিকের উপাংশগুলো হয় sin দিয়ে। অর্থাৎ আমি একটা cos দিয়ে নির্ণয় করব, সাথে সাথে আমি কি করব? sin দিয়ে নির্ণয় করব। তো এই জায়গায় আমরা আগের সমীকরণটাকে দেব 1 নম্বর, আর পরের সমীকরণটাকে দেব আমরা 2 নম্বর। খুব ভালো করে বুঝিও। এবার এই দুটো করার পরে দেখো, 1 নম্বর সমীকরণ হলো r cos থিটা, 2 নম্বর সমীকরণ হলো r sin থিটা। তাহলে আমি যদি 1 নম্বর স্কয়ার করি তাহলে তুমি কি পাবা? r স্কয়ার cos স্কয়ার থিটা পাবা। 1 নম্বর স্কয়ার করা মানে হলো r স্কয়ার cos স্কয়ার থিটা পাবা। আর 2 নম্বর স্কয়ার করা মানে কি? r স্কয়ার sin স্কয়ার থিটা করা। দেখো তোমার মাথায় কি একটা দুষ্টুমি চেপে গেছে না? কারণ r স্কয়ার তুমি যদি কমন নাও cos স্কয়ার থিটা যোগ
sin স্কয়ার থিটা সমান 1, তাহলে কন্ডিশন তাহলে তুমি r স্কয়ার এর মান পেয়ে যাচ্ছ। তাহলে এখানে আমি যদি যোগ করে দেই তাহলে r স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হয়ে যাবে। এখন আমরা জানি এই cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটার ভ্যালুটা কত 1, তাহলে আমি সেখানে r স্কয়ার এর মান পাবো, আর r স্কয়ার এর মান পেলে আমি r এর মান বের করতে পারবো। কারণ আমার এই জায়গায় উদ্দেশ্যটা হলো সব, একটা হলো লব্ধির মান অর্থাৎ r এর মান নির্ণয় করা, এই জায়গায় r এর মান নির্ণয় করা, আর একটা হলো লব্ধির দিক তার মানে থিটার মান বের করা। তাহলে আমি 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করলে আমি এখান থেকে r এর মান পাবো। এবং যদি আমি এই 2 ভাগ 1 করি অর্থাৎ r sin θ ডিভাইডেড বাই r cos θ করি, 2 ভাগ 1 করি, তাহলে আমি কি পাবো r sin θ ডিভাইডেড বাই r cos θ, r কাটা যাবে, তাহলে উপরে থাকবে হলো sin θ, নিচে থাকবে হলো cos θ। এরপরে যা পাওয়া যায় সেটা তো আমরা পাবো, এই sin θ বাই cos θ সমান কত tan θ, আর যখন আমি tan θ এর ভ্যালু বের করতে পারবো তাহলে সেখান থেকে কিন্তু থিটার ভ্যালুটাও সহজে বের করা যাবে। তো এই হলো উপাংশ সূত্রের আমাদের বেসিক কনসেপ্ট। তার মানে আমি 1 নম্বর সমীকরণ বের করব, সাথে সাথে sin দিয়ে ওইটা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে আমি r এর মান পেয়ে যাব, আর 2 ভাগ 1 করলে আমি থিটার মান পেয়ে যাব। এই প্রসেস আমরা অ্যাপ্লাই করব। এখন আমার প্রশ্ন, উপাংশ সূত্র কেন শিখতে হবে? এই জায়গায় আমরা তো সামন্ত্রিক সূত্র ব্যবহার করে করতে পারি, অথবা আমরা ডট গুণনের কনসেপ্ট ব্যবহার করে করতে পারি। আমি কিন্তু উপাংশ সূত্রটা ব্যবহার করব, এবং সামন্ত্রিক সূত্রটা অ্যাপ্লিকেবল হয় শুধুমাত্র দুইটা ভেক্টরের লব্ধির জন্য। কিন্তু যদি ভেক্টর 3টা হয়, ভেক্টর 4টা হয়, বা ভেক্টর 5টা হয়, তখন কিন্তু তুই সামন্ত্রিক সূত্র ব্যবহার করে লব্ধির মান আর দিক নির্ণয় করতে পারবি না, এটা ইম্পসিবল। আবার তুই দেখা যায় গেছে হচ্ছে আমার ডট গুণফলের কনসেপ্ট ব্যবহার করে লব্ধির মান বের করা যাবে, কিন্তু দিক বের করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। একমাত্র এখানে সমাধান হলো উপাংশ সূত্র, যেটা ব্যবহার করে আমরা দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে সহজেই লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারবো। তো সুতরাং বন্ধুরা, যখন তোরা দেখবি দুইয়ের অধিক ভেক্টর আছে, তখন লব্ধির মান এবং দিক বের করার জন্য, স্পেশালি দিক বের করার জন্য তোকে অবশ্যই উপাংশ সূত্রের ব্যবহার করতে হবে। তাহলে চল আমরা এই উপাংশ সূত্র ব্যবহার করে দিনাজপুর বোর্ড 2019 এ আসা প্রবলেমটা সলভ করা শুরু করি। এই জায়গায় 3টা ভেক্টর দেয়া আছে, আমরা একটু আগের প্রশ্নটা একটু ভালো করে পড়ি। দেখ প্রশ্নে কি বলছে, এখানে তোর 3টা ভেক্টর দেয়া আছে। এই জায়গায় 3টা ভেক্টর কি কি? একটা ভেক্টর হলো 5 নিউটন, আরেকটা ভেক্টর হচ্ছে 6 নিউটন, আরেকটা ভেক্টর হলো 2 নিউটন। এখানে আরো একটা ডাটা দেয়া আছে, এই কোণটার মান হলো 120 ডিগ্রি, আর এটা বোঝাই যাচ্ছে 90 ডিগ্রি। তো আমার ফার্স্ট কোশ্চেন, যে এখানে একটা বস্তু দেয়া আছে, তার এই বস্তুর উপর, অর্থাৎ এই যে গোলাপ জায়গা, এই পয়েন্ট একটা বস্তু দেয়া আছে, এই বস্তুর উপর একই সাথে 3টা বল ক্রিয়া করতেছে। একটা হলো 2 নিউটন, আরেকটা হলো 5 নিউটন, আরেকটা হলো 6 নিউটন। তো প্রথম 4 সেকেন্ড সময়ে দিয়ে আসি লব্ধি বল, তার মানে এই 3টার লব্ধি বল বের করতে বলছে। তো এই 3টার যদি আমি লব্ধি বল বের করতে চাই, তাহলে আমাকে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? উপাংশ সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো লব্ধি বল, এই জায়গায় এই উপাংশ সূত্র বের করার জন্য আমি আমার রাজ্যে আমি রাজা, আমি চিন্তা করে নেব যে এদের লব্ধি আমার মতো, আমি যেদিকে চাবো লব্ধিকে আমি সেদিকেই ধরতে পারবো। তো আমি ধরে নিলাম এই 3টা ভেক্টরের লব্ধি এই বরাবর ক্রিয়া করে, এই বরাবর ক্রিয়া করে, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে লব্ধি যে কোনো একটা দিক নির্ণয় করা মানে কি, যে কোনো একটা ভেক্টরের সাথে কত কোণ তৈরি করে। তাহলে আমি ধরলাম এই লব্ধি 5 নিউটনের সাথে থিটা কোণ তৈরি করে, এবং আমি আমার প্রয়োজনে চিন্তা করলাম এটার নাম হলো এ ভেক্টর, এটার নাম হলো বি ভেক্টর, আর এটার নাম হলো সি ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে এই আর ভেক্টরটা হবে এ ভেক্টর আর বি ভেক্টর প্লাস এই সি ভেক্টর, এই 3টা ভেক্টরের লব্ধি। তাহলে আমরা সাথে সাথে আরো কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে এই আর এর উপাংশ সমান এ এর উপাংশ যোগ বি এর উপাংশ যোগ সি এর উপাংশ। খুব ভালো করে বুঝিও, এর কোন দিকে
এ এর দিকে। তাহলে আর আর এ এর মধ্যবর্তী কোণ কত? তাহলে আর আর এ এর মধ্যবর্তী কোণটা হলো থিটা। তাহলে এই জায়গায় হবে r cos থিটা ইকুয়াল টু, এবার আমরা কার উপাংশ নেব? a ভেক্টরের উপাংশ। a ভেক্টর মানে কত? 5। তাহলে 5 এর উপাংশ। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি লিখব হলো 5। এই জায়গায় আমরা সকল উপাংশ কার দিকে চিন্তা করতেছি? 5 এর দিকে চিন্তা করতেছি। তাহলে আমরা বলতে পারি যে 5 নিউটন এর দিকে উপাংশ নিয়ে, 5 নিউটন এর দিকে উপাংশ নিয়ে, ঠিক আছে? 5 নিউটন এর দিকে উপাংশ নিয়ে। এখন তুই একটা জিনিস চিন্তা কর, তাহলে আমি উপাংশ, কার উপাংশ? এর উপাংশ। এ মানে কত? 5। তারপরে কত? cos। এবার আমি উপাংশ নিচ্ছি কার দিকে? 5 নিউটনের দিকে। তাহলে এই 5 এর সাথে উপাংশ হলো 5 নিউটনের, কার দিকে? 5 এর দিকে। তাহলে 5 এর সাথে 5, a ভেক্টরের সাথে a ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে 5 cos 0 যোগ, এবার b এর উপাংশ, b মানে কত? 6। তাহলে প্রথমে লিখবো হলো 6, তারপরে কি লিখবো? cos, যার উপাংশ তারপরে cos। কোনটা হবে কার কার মধ্যবর্তী কোণ? যার উপাংশ ও যার দিকে উপাংশ। তাহলে উপাংশ হলো 6 নিউটনের, কার দিকে? 5 নিউটনের দিকে। তাহলে কার কার মধ্যবর্তী কোণ? 6 নিউটন আর 5 নিউটনের মধ্যবর্তী কোণ। তার মানে 6 নিউটন আর 5 নিউটনের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখব 90। এবার যার উপাংশ, প্রথমে লিখতে হবে যার উপাংশ, c এর উপাংশ। তার মানে আমাকে c লিখতে হবে। তার মানে এটা কত? 2। তারপরে কি লিখতে হবে? cos। এবার তুই খেয়াল কর, তুই কোনটা নিছিস কোথায় থেকে? এই যে যার দিকে, সেখান থেকে যার উপাংশ এখন পর্যন্ত। তাহলে এবার আমি যদি 2 নিউটনের ক্ষেত্রে কোনটা, তাহলে কোনটা হবে? এইবার কার কার মধ্যবর্তী কোণ? 2 নিউটন, যার উপাংশ আর যার দিকে উপাংশ তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এবার একটা কনফিউশন তৈরি হতে পারে যে আমি এই কোণটা নেব, এখান থেকে এই কোণটা নেব, না এই নিচের কোণটা নেব। এবার এই কারণে তোমার খেয়াল করতে হবে যে আমি এতক্ষণ কোণ নিছি, কিন্তু এই যে যার উপাংশ থেকে শুরু করে, মানে যার দিকে উপাংশ থেকে শুরু করে যার উপাংশ এই পর্যন্ত। তাহলে এবারও আমার কোণ নিতে হবে একই দিকে, এই পুরো কোণটা নিতে হবে। তাহলে এইটুকু কত? 90 আর নিচের টুকু কত? 120। তাহলে পুরো কোণটা কত হবে? 90 প্লাস 120, তার মানে 210 ডিগ্রি। তাহলে 2 cos 210 ডিগ্রি। এখন তাহলে এইটা হলো আমার cos দিয়ে। তাহলে অনুরূপভাবে আমি এই জিনিসটাই কি দিয়ে লিখতে পারবো? r sin থিটা সমান cos এর জায়গায় জাস্ট sin লিখে লিখতে পারবো। তাহলে 5 sin 0 যোগ 6 sin 90 যোগ 2 sin 210। তাহলে আগের উপাংশটা যেদিকে ছিল, এখনকার উপাংশ হবে তার লম্ব দিকে। তাহলে আগের উপাংশটা যেহেতু 5 নিউটনের দিকে ছিল, তাহলে এখনকার উপাংশ হবে 5 নিউটন এর লম্ব দিকে উপাংশ নিয়ে, 5 নিউটন এর লম্ব দিকে উপাংশ নিয়ে। এই জায়গায় এটা তুমি লেখার সময় লিখে দিবা, 5 নিউটনের লম্ব দিক উপাংশ নিয়ে। এখন এই জায়গা থেকে আমি বের করব 1 নম্বর সমীকরণ, এখান থেকে আমি বের করব 2 নম্বর সমীকরণ। তাহলে r cos থিটা সমান কত? তাহলে r cos থিটা সমান তোমার মানটা আসবে, তুমি যদি ক্যালকুলেটরে এই মানটা বের করো তাহলে দেখবে r cos থিটার মান আসবে 3.268। তুমি ক্যালকুলেট করো 3.268 নিউটন। এই তিনটা যোগ করলে তুমি এটা পাবা। আর r sin থিটার মান কত পাবা? r sin থিটার মান তুমি পাবা 5 sin 0, sin 0 ডিগ্রির মান তো হলো 0, 6 sin 90, sin 90 ডিগ্রির মান হলো 1, তাহলে এটা হলো 6, আর sin 210 ডিগ্রির মান হলো -1/2, তাহলে এটা আসবে হচ্ছে তোমার 6 - 1, তার মানে এটা আসবে তোমার হলো 5। তাহলে এই জায়গায় অর্থাৎ r sin থিটা এটা সমান তোমার আসলে হলো 5। তাহলে এটা তোমার হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা তোমার হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমি বলছি লব্ধির মান তুমি কিভাবে বের করবা? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করবা। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 1 স্কয়ার করলে এটা হবে r স্কয়ার cos স্কয়ার থিটা যোগ 2 স্কয়ার করলে হবে r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এবার তোমার বাম পাশটা কমপ্লিট, ডান পাশে তাহলে কত হবে? 3.268 হোল স্কয়ার যোগ, আর এখানে তোমার আসছে হলো 5 স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে এটা আসবে r স্কয়ার, ডিটেইলস আমি দেখিয়েছি এর আগে, এবং
তোমার পুরো মানটা এখানে হবে মানে √3.268 হোল স্কয়ার যোগ 5 স্কয়ার। তো ক্যালকুলেশন করলে তুমি মানটা পাবে 5.973 নিউটন। তাহলে 5.973 নিউটন। তাহলে এই জায়গায় বলের মানটা আমাদের যে গ নম্বর প্রশ্নটা ছিল যে বলের মান ক্রিয়াশীল লব্ধি বলটা কত, তাহলে ক্রিয়াশীল লব্ধি বলের মানটা হচ্ছে 5.973 নিউটন। এখন আমরা পরের প্রশ্নটা দেখো, পরবর্তীতে ঘ নম্বরে যে প্রশ্নটা আসছিল, পরবর্তীতে শুধু 5 নিউটন আর 6 নিউটন বল যদি ক্রিয়া করে তাহলে উভয় ক্ষেত্রে লব্ধি বলের দিক একই হবে কিনা। তাহলে এখনকার লব্ধি বলের দিক আর যখন এই 2 নিউটন বল ক্রিয়া করবে না, অর্থাৎ 5 নিউটন আর 6 নিউটন বল ক্রিয়া করবে, তখন লব্ধি বলের দিক একই হবে কিনা এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর করতে গেলে অবশ্যই আমার লব্ধি বলের মান তাহলে এখনকার লব্ধি বলের দিকের সাথে পরবর্তী লব্ধি বলের দিকে তুলনা করতে হবে। তাহলে এখনকার লব্ধি বলের দিকটা আমার বের করে নেওয়া উচিত, তার মানে থিটার মান বের করা উচিত। তাহলে থিটার মান আমরা কেমনে বের করি? আমরা জানি 2 ভাগ 1 করলে কি পাওয়া যাবে, থিটার মান পাওয়া যাবে, এর আগে আমরা দেখাইছি। তাহলে এবার আমরা বলবো যে 2 ভাগ 1 করে পাই। তাহলে 2 ভাগ 1 এটা করে আমরা কি পাবো, আমরা জানি এটা করে পাবো হলো tan থিটা। তাহলে tan থিটা সমান কি হবে, 2 নম্বরে আছে আমাদের কত 2 নম্বর সমীকরণ তোমার পাবা উপরে হলো 5 আর 1 নম্বর সমীকরণ তুমি কি পাবা উপরে এই জায়গায় হলো 3.268। অনেকে ভাবতে পারো যে হচ্ছে tan থিটা কিভাবে আসলো, আমি 2 ভাগ 1 করছি, উপরে যাবে r sin থিটা আর নিচে কি যাবে r cos থিটা। তাহলে r sin থিটা ডিভাইড বাই r cos থিটা, r আর কাটা sin থিটা বাই cos থিটা সমান হলো tan থিটা। তাহলে থিটার মান কত আসবে, থিটার মান আসবে tan ইনভার্স 5/3.268। আমি যদি ভুল না করি এই জায়গায় তোমার কোণের মানটা হবে, তোমরা ক্যালকুলেটর করে দেখিও 56.83 ডিগ্রি, 56.83 ডিগ্রি। তার মানে আমি বুঝলাম যে এই জায়গায় যখন তিনটা বল ক্রিয়া করে তখন লব্ধির মানটা 5 নিউটনের সাথে 56.83 ডিগ্রি কোণ তৈরি করে। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি ছিল, পরবর্তী ঘ নম্বরে বলছে যে 2 নিউটন বল আর ক্রিয়া করবে না, ক্রিয়া করবে শুধুমাত্র কত 5 নিউটন আর 6 নিউটন। তাহলে আমরা দেখলাম এবার শুধুমাত্র ক্রিয়া করবে 5 নিউটন আর 6 নিউটন। এই জায়গায় তুমি কিন্তু একবারে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো যে আমি ধরে নিলাম যে লব্ধি এক্ষেত্রে ক্রিয়া করবে হচ্ছে 5 নিউটন আর 6 নিউটন, লব্ধি এক্ষেত্রে ক্রিয়া করবে কোন দিকে, এই দিকে, মাঝ বরাবর কোনো একদিকে ক্রিয়া করবে। তাহলে কোনো একদিকে যদি ক্রিয়া করে তাহলে আমরা জানি যখন আলফা 90 ডিগ্রি হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন এই 5 নিউটনের সাথে কোণটা এবার আমরা ধরলাম থিটা প্রাইম, তখন এই জায়গায় থিটা প্রাইম ইকুয়াল টু হয় tan ইনভার্স q ডিভাইডেড বাই p। এটা আমরা শিখছিলাম। তাহলে tan ইনভার্স q কত, তাহলে q হলো আমাদের এটা ছিল 5, এটা হলো 6। তাহলে এই জায়গায় যার সাথে কোণ তৈরি করে সেটাকে আমরা কি ধরি, p ধরি। তাহলে এই জায়গায় p এর মান হচ্ছে 5 আর q এর মান কত 6। এখন তুমি যদি ক্যালকুলেশন করো tan ইনভার্স 6/5 তাহলে তুমি দেখবে এই কোণের মানটা হলো 50.19 ডিগ্রি আসবে। এখন আগের থিটা কত আসছিল, আগের থিটা আসছিল 56.83 ডিগ্রি, আর এখনকার থিটা প্রাইম কত আসতেছে 50.19 ডিগ্রি। তাই দুই ক্ষেত্রে তো থিটার মান সেম হচ্ছে না, আর যেহেতু দুই ক্ষেত্রে থিটার মান সেম হচ্ছে না তাহলে আমি বলতে পারবো যে দুই ক্ষেত্রে লব্ধি বলের দিকের মান একই হবে না। তবে তোমার যদি এইভাবে বুঝতে একটু সমস্যা হয় তাহলে তুমি डायरेक्टली এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো যে আমরা জানি tan নতুন যখন আমাদের 2 নিউটন বল ক্রিয়া করতেছে তখন কোণের মান হলো থিটা প্রাইম। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। তাহলে 5 নিউটনের সাথে অ্যাঙ্গেল 5 থাকবে হলো সিঙ্গেল, তাহলে 5 প্লাস, ঠিক আছে, অথবা এটাকে যদি আমি p ধরি তাহলে এটাকে যদি q ধরি তাহলে এই জায়গায় p এর সাথে অ্যাঙ্গেল, তাহলে p থাকবে সিঙ্গেল যোগ
তাহলে এখানেও কিউ এখানেও কিউ, যেহেতু এটা 10 তাহলে 10 মানে কি sin ডিভাইডেড বাই cos, তার মানে উপরে হলো sin আলফা নিচে হলো cos আলফা। তো এই জায়গায় কিউ এর মান কত? কিউ এর মান হলো sin, আলফা হলো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, 6 sin 90 ডিগ্রি। পি পি কত? পি হচ্ছে আমাদের 5 প্লাস কিউ 6 cos 90 ডিগ্রি। তো এভাবে তুমি যদি ক্যালকুলেশন করো তখন আলটিমেটলি তোমার কোণের মানটা আসবে 50.19। তাহলে তুমি কিন্তু দেখাইতে পারতেছো যে এখানে থিটা আর থিটা প্রাইম এই দুইটা সমান নয়, অর্থাৎ দুই ক্ষেত্রে লব্ধি বলের দিক একই হবে না। তো আমরা এবার দিনাজপুর বোর্ড 2019 এ আসা কোশ্চেনটা সলভ করব। তো এই জায়গায় একটা বেসিক জিনিস মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখন লব্ধির মানটা হয় √p² + q²। আশা করি যে হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী অ্যাটলিস্ট তোদের এই জায়গাটায় বোঝাতে হবে না। আর থিটা বের করার ফর্মুলাটা ছিল tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল p এর সাথে অ্যাঙ্গেল p থাকে সিঙ্গেল p প্লাস এই জায়গায় কিউ কিউ এর সাথে হয় হলো sin আলফা, এর সাথে হয় হলো cos আলফা এই জায়গায়। আর যেহেতু আলফা 90 ডিগ্রি, তো আলফার জায়গায় আমি যদি 90 বসাই, এখানেও 90 বসাই, এখানেও 90 বসাই, আমরা জানি sin 90 ডিগ্রি মান হলো 1 আর cos 90 ডিগ্রি মান হলো 0। তো তখন থিটার মানটা হয়ে যায় tan ইনভার্স q ডিভাইডেড বাই p। তো এই জায়গায় এটা তখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন আলফার মানটা হচ্ছে 90 ডিগ্রি, ডাইরেক্ট ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না। তো এই জায়গায় যদিও দেখা যাচ্ছে তিনটা ভেক্টর, এটা আমরা উপাংশ সূত্রের সাহায্যে করতে পারি সত্য, কিন্তু এই 8 নিউটন আর 2 নিউটন তাহলে এরা পরস্পর কোন দিকে ক্রিয়াশীল? এরা পরস্পর তো বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে এই 2 নিউটনটা 8 নিউটন থেকে 2 নিউটনকে প্রশমিত করবে। তাহলে এই জায়গায় লব্ধির মান কত হবে? তাহলে এই ক্ষেত্রে লব্ধির মানটা হবে 6 নিউটন। তার মানে 8 নিউটন আর 2 নিউটনের লব্ধির মানটা হবে 6 নিউটন। কার দিকে? বড় ভেক্টরের দিকে। যদি বুঝতে সমস্যা হয় আমি আরেকটা জিনিস মনে করাই দেই, যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধির মান হয় বল দ্বয়ের বিয়োগফল বা ভেক্টর দ্বয়ের বিয়োগফল, আর লব্ধি হয় বড় ভেক্টরের দিকে, এটা মনে রাখবি। তাহলে এই জায়গায় 8 নিউটন আর 2 নিউটন বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে লব্ধির মান হবে এই দুইটার বিয়োগফল অর্থাৎ 6 নিউটন, এবং দিক হবে কোন দিকে? বড় ভেক্টরের দিকে। তাহলে এখানে এখন বেসিক্যালি কয়টা বল ক্রিয়া করলো? দুইটা বল ক্রিয়া করলো, একটা হলো 6 নিউটন বল আর একটা হলো 8 নিউটন বল। তাহলে এই 6 নিউটন বল আর 8 নিউটন বলের লব্ধি কত হবে? তাহলে এই গ নম্বরে তাহলে আমাদের লব্ধির মান হবে r = আলফা 90 ডিগ্রি হলো লব্ধির মান হয় √p² + q², তার মানে 6² + 8², তার মানে হলো 10 নিউটন। তাহলে এই জায়গায় এই তিনটা বলের লব্ধির মোট মান হবে 10 নিউটন। এবার আমরা ঘ নম্বরে যে প্রশ্ন আছে যে 2 নম্বর চিত্রের সঠিকতা যাচাই করো। তো এখানে যে বস্তুটা ছিল সেই বস্তুর ভর প্রশ্নে দেয়া আছে হলো m = 10 কেজি। এটা কোশ্চেনে দেয়া ডাটা যে m = 10 কেজি। তার এখানে কি কি ডাটা দেয়া আছে? যে এই জায়গায় এই থিটার মানটা দেয়া আছে 36.87 আর ত্বরণের মান দেয়া আছে a = এটা আমার লিখতে ভুলেছে 1 মিটার সেকেন্ড বাই 2। দেখি এই দুইটা ডাটা সঠিক কিনা। তো আমাদের 1 নম্বর সমীকরণ কি? F = ma, F এর মান লব্ধি বলের মান আমরা পাইছি 10 নিউটন, এই যে লব্ধি বলের মানটা একটু আগে আমরা বের করছি 10 নিউটন, আর m এর মান হলো 10, এর মান আমরা জানি না, তাহলে এর মান হলো 1 মিটার সেকেন্ড বাই 2। তাহলে মান বের করাটা সঠিক আছে। এখন আমরা দেখব যে দিক বের করাটা সঠিক কিনা। তাহলে থিটা সমান কি? tan ইনভার্স, এই জায়গায় যখন আলফা 90 ডিগ্রি হয় তখন থিটার মান হয় tan ইনভার্স q বাই p। তাহলে q ডিভাইডেড বাই p। তো p কোনটা? যার সাথে কোণ তৈরি করে। তাহলে এখানে কোণ তৈরি করছে কার সাথে? 8 এর সাথে। তাহলে tan ইনভার্স 8 এর সাথে কোণ তৈরি করছে। উপরে q এর মান কত? 8 নিউটন আর 2 নিউটনের মিলিত ক্রিয়ায় লব্ধির মানটা কিন্তু 6 নিউটন। এই যে লব্ধির মানটা ছিল হলো 6 নিউটন। তাহলে এখানে এই জায়গায় এটার মান হলো 6। তাহলে ক্যালকুলেশন করলে তুই দেখবি এটার মান 36.87 ডিগ্রি পাবি। তার মানে এখানে যে ডাটাটা দেয়া ছিল মান ত্বরণের মানটাও সঠিক, আমার কোণের মানটাও সঠিক। তার মানে 2 নম্বর চিত্রে যে মানগুলা দেয়া ছিল এবং সবগুলাই কি সঠিক। তাহলে আমরা বলবো 2 নম্বর চিত্রটা সঠিক।
তো উপাংশ সূত্রের প্রয়োগে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হলো নদী নৌকার অঙ্কগুলো। তো নদী নৌকার অঙ্কগুলো প্রায় বোর্ড পরীক্ষা আসে। যেমন আমরা প্রথমে যে অঙ্কটা সলভ করব, যদিও খুবই সহজ অঙ্ক, সেটা কুমিল্লা বোর্ড 2019 এ আসছিল। তো কুমিল্লা বোর্ড নরমালি জটিল প্রশ্ন করে, তো এই প্রশ্নটা খুবই সহজ ছিল। তো যাই হোক, আমরা কিছু বেসিক জিনিস নদী নৌকার অঙ্ক করার জন্য মনে রাখবো। সেটা হলো যে অপর পারে পৌঁছার সময়, অর্থাৎ এপার থেকে এপারে পৌঁছার সময়, এটা বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে অলওয়েজ নদীর প্রস্থ, অর্থাৎ আমার এই ডিসটেন্সটা নিতে হবে, নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকার বেগ। নৌকার বেগকে আমরা এই বিবেচনা করতেছি নৌকার বেগ ইনটু sin আলফা। আলফাটা মনে রাখবে হচ্ছে যে নৌকা আর স্রোতের মধ্যবর্তী কোণ। ধর নৌকা যাচ্ছে এই দিক বরাবর আর স্রোত যাচ্ছে এই দিক বরাবর, তাহলে এই নৌকা আর স্রোতের মধ্যকার কোণটা হচ্ছে আলফা। এটা মনে রাখবে, এটা সব সময় প্রযোজ্য। আর সোজা অপর পারে বা সর্বনিম্ন পথে পৌঁছার জন্য, এটা দিয়ে কি বোঝায় যে তুমি নৌকা কোন দিকে চালাও, ইটস নট ফ্যাক্ট। নৌকা পৌঁছতে হবে সোজা অপর পারে, অর্থাৎ এপার থেকে এপার। তাহলে এটা এপার থেকে এপারে পৌঁছা, অর্থাৎ সোজা অপর পারে নৌকা পৌঁছতে হবে। অর্থাৎ লব্ধি বেগ কোন দিক বরাবর হতে হবে? লব্ধি বেগ যদি একদম সোজা অপর পার বরাবর হয় তাহলে কিন্তু নৌকা সোজা অপর পারে পৌঁছবে। তাহলে লব্ধি বেগ হইতে হবে একদম লম্ব বরাবর। তাহলে সেক্ষেত্রে লব্ধি এইটা হবে লব্ধি বেগ। লব্ধি বেগ আর স্রোতের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে লব্ধি যে কোণটা তৈরি করে সেটাকে আমরা কি বলি? থিটা। তো লব্ধি যে কোণ তৈরি করে থিটা, তাহলে সোজা অপর পারে পৌঁছার জন্য লব্ধি বেগ লম্ব বরাবর হইতে হবে, অর্থাৎ থিটার মানটা 90 ডিগ্রি হইতে হবে। এবার এই যখন সেই ক্ষেত্রে লব্ধি বেগের মানটা হবে √ নৌকার বেগ স্কয়ার মাইনাস স্রোতের বেগ স্কয়ার। এটা একটু মাথায় রাখবে। তো নৌকার বেগ স্কয়ার মাইনাস স্রোতের বেগ স্কয়ার। আর ন্যূনতম সময়ে পৌঁছার জন্য ব্যাপারটা কেমন খেয়াল কর, যে অপর পারে পৌঁছতে সময় সব সময় নৌকার প্রস্থ ডিভাইড বাই নৌকার বেগ ইনটু sin আলফা। আমি জানি এখানে নদীর প্রস্থ তুই চেঞ্জ করতে পারবি না, নৌকার বেগ যেটা সেটা তো প্রশ্নে দেয়াই থাকবে। তাহলে আমার এখানে sin আলফার মান চেঞ্জেবল। তো খেয়াল কর, নিচের মানটা যদি ছোট হয় তাহলে এই উপরের মানটা বড় হবে। এখন আমার এই অপর পারে পৌঁছার সময়টা আমি কি করতে চাই? অপর পারে পৌঁছার সময়টা আমি ন্যূনতম করতে চাই। তাহলে অপর পারে পৌঁছার সময় এই সময়টা যদি মিনিমাম হইতে হয় তাহলে sin আলফার মানটা কি হইতে হবে? ম্যাক্সিমাম হইতে হবে। এখন আমরা জানি sin আলফার ম্যাক্সিমাম মান কত? sin আলফার ম্যাক্সিমাম মান হলো 1। তাহলে আমরা জানি sin আলফার ম্যাক্সিমাম মান হলো 1 কখন? যখন sin 90 ডিগ্রি হয়, অর্থাৎ আলফা ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এখন আলফা 90 ডিগ্রি মানে কি? আলফাটা কার মধ্যবর্তী কোণ? নৌকা আর স্রোতের মধ্যবর্তী কোণ। তাহলে এই স্রোত যেদিকে চলবে নৌকা চলতে হবে সোজা, অর্থাৎ অপর পারে পৌঁছতে গেলে নৌকা কোন দিকে গিয়ে ভিড়বে এটা ইম্পর্টেন্ট না, নৌকাকে চালাইতে হবে সোজা। তাহলে আমি নৌকা সোজা চালাবো, তাহলেই আমি সবচেয়ে কম সময়ে অপর পারে পৌঁছতে পারবো। তাহলে সবচেয়ে কম সময়ে অপর পারে পৌঁছার জন্য নৌকা চালাইতে হবে সোজা। নৌকা কোন দিকে গিয়ে পৌঁছে এটা ইম্পর্টেন্ট না। আর ন্যূনতম পথে পৌঁছার জন্য বা সোজা অপর পারে পৌঁছার জন্য আমার নৌকা যেদিকেই চালাই না কেন লব্ধি বেগ হইতে হবে লম্ব বরাবর, অর্থাৎ লব্ধি বেগ লম্ব বরাবর হইলেই আমি সোজা অপর পারে পৌঁছতে পারবো। এই দুইটা জিনিস সব সময় ভালো করে বুঝতে হবে। যে কোনো ক্ষেত্রে নৌকার লব্ধি বেগের মান হলো √u² + v² যোগ 2uv cos আলফা। এই জিনিসগুলো আমরা বেসিক ক্লাসে খুব ভালো করে শিখছি। তো আবার একটু মনে করাই দিলাম, আমরা এবার অঙ্কটা করব। তো এখানে কুমিল্লা বোর্ড 19 যে কোশ্চেনটা দেয়া ছিল সেটা হলো রহিম চলতেছে হলো ওয়ে বরাবর, সেখানে r এর মান হলো 7.5 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে করিম চলতেছে ওবি বরাবর এবং করিমের বেগ হলো 8 মিটার পার সেকেন্ড। তো আমার প্রশ্নটা হলো করিম কত বেগে অপর পারে পৌঁছবে? তাহলে এটা হচ্ছে আমাদের করিমের বেগ। তাহলে করিমের বেগ এখানে আলফার মান কত? আমরা জানি আলফাটা হচ্ছে নৌকা আর হলো স্রোতের মধ্যবর্তী কোণ। তাহলে এই জায়গায় নৌকা আর স্রোত চলতেছে এদিকে 1 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে নৌকা আর স্রোতের মধ্যবর্তী কোণ কত? 120। তাহলে যে কোনো ক্ষেত্রে আমার লব্ধি বেগের মান কত হয়? যে কোনো ক্ষেত্রে লব্ধি বেগের মান হয় u² যোগ v² যোগ 2uv cos আলফা, u² যোগ v² যোগ 2uv cos আলফা। তো দেখ u এর মান কত? আমরা খেয়াল করতেছি u হচ্ছে নৌকার বেগ বা এখানে সাঁতারুর বেগ 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। u কত? v কত? v হচ্ছে আমাদের স্রোতের বেগ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার যোগ 2 * 8 * 1
cos কত ডিগ্রি 120 ডিগ্রি। তো তুই যদি এখানে লক্ষ্য ক্যালকুলেশন করিস, তোরা একটু ক্যালকুলেটরটা ব্যবহার কর, যদি ভুল না করিস এখানে তোর মানটা আসবে 7.55 মিটার পার সেকেন্ড। এখন অর্থাৎ 7.55 মিটার পার সেকেন্ড লব্ধি বেগে তোর করিম অপর পারে পৌঁছবে। তো এটা গেল। আর 2 নম্বর প্রশ্ন হলো রহিম ও করিমের মধ্যে কে আগে অপর পারে পৌঁছবে, এটা বের করো। তো এই জায়গায় যদি দুইজনের বেগ সেম থাকতো, সবচেয়ে কম সময় অপর পারে পৌঁছে কখন, যখন আমি নৌকা চালাই সোজা, অর্থাৎ সাঁতার কাটবো সোজা, সেই ক্ষেত্রে বেগ যদি সেম থাকতো তাহলে অবশ্যই রহিম আগে অপর পারে পৌঁছতো। বেগ যদি সেম থাকতো, আমরা যদি সবচেয়ে কম সময় পৌঁছে যখন আমি নৌকা সোজা চালাই, তাহলে সেই ক্ষেত্রে রহিম অবশ্যই আগে অপর পারে পৌঁছতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু রহিমের বেগ আর করিমের বেগ সেম না, তাহলে কে আগে পৌঁছবে এটা কিন্তু ওইভাবে বলা যায় না। তবে অপর পারে পৌঁছার সময়ের জন্য, অপর পারে পৌঁছার সময় অলওয়েজ টি রহিমের জন্য কি নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকার বেগ ইনটু sin আলফা। করিমের ক্ষেত্রে সকল ক্ষেত্রেও নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকার বেগ ইনটু sin আলফা। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রেও নদীর প্রস্থ কত 500 মিটার এবং নদীর ইউ কত, এখানে যদি রহিমের সময় বের করতেছি তাহলে রহিমের বেগ কত, রহিমের বেগ হলো 7.5 sin 90 এবং করিমের ক্ষেত্রে সময়টা কত হবে, ডি হলো 500, ইউ এর মান কত, করিমের ক্ষেত্রে বেগ হচ্ছে 8 আর ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত 120, তাহলে sin 120। তো তুই যদি ক্যালকুলেশন করিস এখানে তোর কোণের মান আসবে 500 ডিভাইডেড বাই 7.5, এই জায়গায় তোর যেটা আসবে সেটা হচ্ছে 66.67 সেকেন্ড, 66.67 সেকেন্ড। এবং এই ক্ষেত্রে তোর সময় তোরা ক্যালকুলেটর চাপলেই তোরা কোণের মানটা সময়ের মানটা পেয়ে যাবি 72.15 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম কোন ক্ষেত্রে সময় কম লাগবে, 66.67 অর্থাৎ রহিমের ক্ষেত্রে সময় কম লাগতেছে। তাহলে দুইজনের মধ্যে কে আগে অপর পারে পৌঁছবে, দুইজনের মধ্যে রহিম আগে অপর পারে পৌঁছবে। তাহলে আমরা এই দেখো একদম খুবই সিম্পল একটা অঙ্ক আসছিল কুমিল্লা বোর্ড 19 এর প্রবলেমটা আমরা সলভ করে ফেলতে পারলাম। তো এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2017 প্রশ্নটা সলভ করব। একদম সহজ অঙ্ক আসছিল, খুবই সহজ। তো এখানে বলছে যে হচ্ছে দুইজন নৌকা আরোহী, তো একজন কি করছে এবি পথে যাত্রা শুরু করছে, আরেকজন এসি পথে যাত্রা শুরু করছে। তো এবি আর এসি পথে যে যাত্রা শুরু করলো, কিন্তু যে এবি পথে যাত্রা করছে সে এসি পথে অপর পারে পৌঁছছে এবং বলে দেয়া আছে এসি পথে আড়াআড়ি অপর পারে পৌঁছছে। তার মানে এটা হচ্ছে লম্ব বরাবর, এটা হলো লম্ব। তার মানে অবশ্যই আমার এই কোণটা 90 ডিগ্রি, এটা কিন্তু আমার প্রশ্নে বলা আছে যে আড়াআড়ি বলে অপর পারে পৌঁছছে, অর্থাৎ যে এবি বরাবর গেছিল সে এসি পথে অপর পারে পৌঁছছে, আর যে এসি বরাবর যাত্রা আরম্ভ করছিল সে এবি বরাবর অপর পারে পৌঁছে গেছে। এবং এই দুইজন আরোহীর বেগ ছিল সমান, অর্থাৎ এবি বরাবর আরোহী যে বেগে যাত্রা করলো এসি বরাবর আরোহীও একই বেগে যাত্রা শুরু করছিল। তো আমাদের প্রথম প্রশ্ন বলছে যে নৌকার অভিন্ন বেগ হিসাব করো। তার মানে এবি পথে নৌকার বেগ আর এসি পথে নৌকার বেগ দুইটা বেগই তো সমান ছিল, এই সমান বেগের মানটা কত এটা তোমাকে হিসাব করতে বলছে। এবং ঘ নম্বরে বলছে নৌকা দুটি কি একই সময় অপর পারে পৌঁছবে, যেহেতু বেগ সমান তাহলে কোন ক্ষেত্রে সবচেয়ে কম সময় অপর পারে পৌঁছে। আমরা জানি যখন সোজা অপর পারে সোজা নৌকা চালানো হয়, অর্থাৎ এই সোজা নৌকা চালাইছে অর্থাৎ এসি পথ বরাবর যে নৌকা চালাইছে, এসি পথ বরাবর নৌকা চালিয়ে যে এডি পথে পৌঁছছে সে তার অপর পারে পৌঁছতে কম সময় লাগবে। এটা আমরা বেসিক দিয়ে বলতে পারতেছি, তবে এটা গাণিতিকভাবে দেখাইতে হবে। দেখো এবার আমি গ নম্বরের জন্য যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কত 30 ডিগ্রি, তার মানে কত 120 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু পাইলাম 120 ডিগ্রি। তাহলে এই জায়গায় আমরা কি একটা জিনিস বলতে পারি না, যে যেহেতু সোজা অপর পারে পৌঁছার জন্য আমরা একটা সূত্র জানি, সোজা অপর পারে পৌঁছার ক্ষেত্রে হ্যাঁ আড়াআড়ি বরাবর অপর পারে পৌঁছার ক্ষেত্রে
আমরা সাইন উপাংশ নিয়ে কাজ করব। স্রোতের বেগ বরাবর সাইন উপাংশ নেব। স্রোতের বেগ বরাবর সাইন উপাংশ মানে কি লম্ব উপাংশ নিয়ে, অথবা স্রোতের বেগের লম্ব বরাবর উপাংশ নিয়ে। সেক্ষেত্রে আমাদের লজিকটা কি হয়, তাহলে আমি সাইন উপাংশগুলো নিব। তার মানে এই যে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ এখানে কত, স্রোতের বেগের বেগটা হচ্ছে এখানে লব্ধি কোনটা, লব্ধি হলো এসি বরাবর। তাহলে এসি বরাবর হচ্ছে আমাদের লব্ধি। তাহলে আমরা লিখব লব্ধি বেগের মানটা আমরা জানি না, তাহলে r sin 90 সমান কি হবে, এইটা ছিল কার কার লব্ধি, স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধি। তাহলে স্রোতের বেগের ক্ষেত্রে কত 9 sin 0, কারণ সকল কোণ আমার কার সাথে নেব, 9 এর সাথে নেব। হ্যাঁ, এই জায়গায় 9 sin 0 যোগ আরেকটা কত হবে, নৌকার বেগ আমরা জানি না, সেটা হলো u sin কত হবে, এইটা হচ্ছে 90 আর এইটুকু হলো 30, 90 আর 30 কত 120, 120। খেয়াল করো, তাহলে আমরা কি বলতে পারবো, আমরা এখন বলতে পারবো যে r sin 90, sin 90 এর মান কত, আমরা জানি sin 90 এর মান হচ্ছে এখানে sin 90 এর মান কত, sin 90 এর মান, আর sin উপাংশ নেব না, সরি আমরা cos উপাংশগুলো নেব। তাহলে এই জায়গায় স্রোতের বেগ বরাবর উপাংশ নিই, তাহলে আমরা কি বলবো, প্রথমে লব্ধি বেগ, লব্ধি বেগ হলো r cos 90, এইটা সমান কি হবে r cos 90, এটা সমান কি হবে, প্রথমে আমাদের কি নৌকার বেগ, তাহলে লব্ধি সমান কি নৌকা প্লাস স্রোত, তাহলে নৌকার বেগের উপাংশ যোগ স্রোতের বেগের উপাংশ, তাহলে নৌকার বেগ হচ্ছে u cos, তাহলে কোন দিক বরাবর উপাংশ নিচ্ছি, স্রোতের বেগ বরাবর, তাহলে স্রোতের সাথে কত গুণ তৈরি করবে 30 আর 90 কত 120, তাহলে u cos 120 যোগ v কত, v হচ্ছে আমাদের 9, তাহলে 9 এর উপাংশ কত হবে, তাহলে 9 cos কার দিক উপাংশ নিচ্ছি, স্রোতের দিক বরাবর উপাংশ নিচ্ছি, তাহলে স্রোতের দিক বরাবর উপাংশের মান কত, স্রোতের দিক বরাবর উপাংশ নিচ্ছি, তাহলে স্রোত আর স্রোতের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, স্রোত আর স্রোতের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। তাহলে এই জিনিসটা আমি তোমাকে প্রয়োজনে আবার একটু রিপিট করি, আমরা জানি যে লব্ধি বেগ r সমান r ভেক্টর সমান কি u ভেক্টর যোগ v ভেক্টর, তাহলে আমরা কি বলতে পারবো, r এর উপাংশ সমান u এর উপাংশ যোগ v এর উপাংশ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে r এর উপাংশ আমি কোন দিক বরাবর নিচ্ছি, স্রোতের বেগ বরাবর, তাহলে প্রথমে কি লিখতে হয় 4 উপাংশ, তারপরে কি লিখতে হয় cos, তারপরে কোনটা হয় কার কার মধ্যবর্তী, 4 উপাংশ ও 4 দিকে, তাহলে উপাংশ হলো r এর কোন দিকে, এই দিকে স্রোতের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে প্রথমে 4 উপাংশ, উপাংশ হলো নৌকার বেগ u, ঠিক আছে u, তারপরে কি cos কার কার মধ্যবর্তী কোণ, 4 উপাংশ 4 দিকে উপাংশ, তাহলে এইটা আর এইটা, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে 120 যোগ এবার v এর উপাংশ, v মানে কি স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ যার উপাংশ সেটা 9, তারপরে কত cos, তারপরে কার কার মধ্যবর্তী কোণ, যার উপাংশ আর উপাংশ দিচ্ছি কোন দিকে, স্রোতের বেগের দিকে, তাহলে স্রোতের সাথে স্রোতের মধ্যবর্তী কোণ কত 0, তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখব, আমরা কি দেখব, এই জায়গায় দেখো এটার মান কত হয়ে যাবে, cos 90 ডিগ্রি মান হলো 0, তাহলে 0 ইকুয়াল টু u cos 120, cos 120 ডিগ্রি মান কত হাফ, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ u, এরপরে হচ্ছে যোগ 9 cos 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি মান হলো 1 9, তাহলে ক্যালকুলেশন করলে বা u এর মান আসে হচ্ছে 18 মিটার পার, এখানে কিলোমিটার পার আওয়ার, তাহলে নৌকার বেগ, নৌকার অভিন্ন বেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। তবে একটু বুদ্ধিমান হলে কিন্তু আমরা আরো সহজে অঙ্ক করতে পারি, কারণ আমরা শিখছিলাম যে অপর পারে পৌঁছার জন্য, সোজা অপর পারে পৌঁছার জন্য cos আলফা ইকুয়াল টু, সোজা অপর পারে পৌঁছার জন্য এটা আগে লিখে নেব, সোজা অপর পারে পৌঁছার জন্য cos আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস v ডিভাইডেড বাই u। হ্যাঁ, তাহলে cos আলফা এটা কি ছিল cos 120, cos 120 সমান মাইনাস v, v হচ্ছে স্রোতের বেগ 9,
আর এখানে ইউটা কার বেগ, নৌকার বেগ আমরা জানি না, ইউ সমান কত হবে, তাহলে -9 ডিভাইডেড বাই cos 120, তাহলে -9 ডিভাইডেড বাই -1/2, তার মানে এখানে 18 আমরা খুব সহজে বের করতে পারতাম। তো যে দুইটার যে কোনো একভাবে আমরা উত্তরটা করতে পারবো। এবার নৌকা দুটি একই সময় অপর পারে পৌঁছবে কিনা, তাহলে এবার আমি নৌকা দুটি একই সময় অপর পারে পৌঁছবে কিনা, অপর পারে পৌঁছার সময় অলওয়েজ t ইকুয়াল টু একই ফর্মুলা, t একবার এবি পথে পৌঁছার জন্য একবার এসি পথে পৌঁছার জন্য। তাহলে নৌকার বেগ হলো d ডিভাইডেড বাই নৌকার বেগ ইনটু sin আলফা। এই ফর্মুলাটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। তাহলে d ডিভাইডেড বাই নৌকার বেগ ইনটু sin আলফা, এটা সবার জন্য প্রযোজ্য। তাহলে যদি এখানে তুমি একটা জিনিস চিন্তা করো, d কত, d হলো 31 কিলোমিটার আর u কত 18, দুইজন একই বেগে পৌঁছছে, sin যে এবি পথে চলে, এবি পথে তার মধ্যবর্তী কোণ কত হবে 90 আর 30 120, তাহলে 120। তো আমরা তো সময়ের মানটা বের করতে পারবো, আর t এসি এবং সময়ের মানটা অবশ্যই ঘন্টা এককে আসবে, আর উপরেরটা কিলোমিটার পার আওয়ার, নিচেরটা হচ্ছে কিলোমিটার, তাহলে आंसर অবশ্যই ঘন্টা এককে। এবার এই ক্ষেত্রে কি হবে, d এর মান হচ্ছে 31 কিলোমিটার, u কত 18 আর sin কত sin 90 ডিগ্রি। আর আমরা জানি এই যখন সোজা অপর পারে সোজা নৌকা চালায়, সেই ক্ষেত্রে নৌকা চালানোর সময়টা কি হয়, অপর পারে পৌঁছার সময়টা সর্বনিম্ন হয়, এটা আমরা এর আগে দেখিয়েছি। তাহলে ক্যালকুলেশন করলে অবশ্যই এই সময়ের মানটা ছোট পাবো আর এই সময়ের মানটা বড় পাবো। ক্যালকুলেশন করার দায়িত্ব তো। আমরা এবার পরের অঙ্কে যাব। তো এবার আমরা যশোর বোর্ড 2017 তে আসা নদী নৌকার অঙ্কটা সলভ করব। তো এই অঙ্কটা একটু কি জানি বলে ইউনিক ভাবে প্রেজেন্ট করছে, এটা দেখে কি বেশ কিছু জিনিস বুঝতে হবে। আমার এই ধরনের অঙ্ক এই কারণে অনেক বেশি পছন্দ, এখানে ভেক্টরের বেশ কিছু বেসিক কনসেপ্ট তোমার কাজে লাগবে। তো এই জায়গায় স্রোতের বেগ দেয়া আছে 2i মিটার পার সেকেন্ড, যেহেতু এটা i, তাহলে কিন্তু আমি ধারণা করে নিতেই পারি এই স্রোতটা চলমান হচ্ছে x অক্ষ বরাবর। তাহলে x অক্ষ বরাবর স্রোতের বেগ কত 2 মিটার পার সেকেন্ড, কারণ i দ্বারা কোন অক্ষ বোঝাইছে, x অক্ষ দ্বারা বোঝাইছে। এবং এইবার নৌকা প্রথমে চলছে হচ্ছে এডি বরাবর, তো এডি বরাবর নৌকা চলছে এবং নৌকার বেগটা হচ্ছে 3i + 3j মিটার পার সেকেন্ড। আমরা যদি এই নৌকার বেগের মানটা আসলে বের করি, তাহলে এটা হবে √3a² + 3a², তার মানে হচ্ছে 3√2 মিটার পার সেকেন্ড। এটা হবে আমাদের নৌকার বেগ, রিয়েলি নৌকার বেগ। তো আমার প্রশ্নটা হচ্ছে, এক নম্বর প্রশ্ন হলো নদীর সমতলে লম্ব একক ভেক্টর। আমরা জানি দুইটা ভেক্টরের সমতলে, দুইটা ভেক্টর যদি a ভেক্টর আর b ভেক্টর হয়, তাহলে এই দুইটা ভেক্টর সমতলে লম্ব একক ভেক্টর, কারণ a আর b এটা আমাদের a ভেক্টর, এটা হলো b ভেক্টর, তাহলে a আর b দ্বারা গঠিত সমতল কোনটা এইটা। তাহলে খেয়াল করো, তাহলে a ভেক্টর আর b ভেক্টর এটা হলো a ও b দ্বারা গঠিত সমতল, তাহলে a ও b দ্বারা গঠিত সমতলের লম্ব ভেক্টর কোনটা, a ও b দ্বারা গঠিত সমতলের লম্ব ভেক্টর হচ্ছে a × b। আর লম্ব একক ভেক্টর কোনটা, আমরা জানি a ও b দ্বারা গঠিত সমতলের লম্ব একক ভেক্টর হলো a × b ডিভাইডেড বাই a × b এর মান। তাহলে দুইটা ভেক্টর দ্বারা গঠিত সমতলের লম্ব একক ভেক্টর বের করার ফর্মুলাটা হচ্ছে a × b ডিভাইডেড বাই a × b এর মান। তাহলে আমাদের এখানেও কিন্তু দুইটা ভেক্টর, একটা হচ্ছে 2i, এটা হলো স্রোত, আরেকটা কি এই যে নদীর মধ্যে কে চলে, নৌকা চলে। নৌকাটা এবার এই নৌকার গতি কত 3i + 3j। তাহলে এই জায়গায় তোমার এই নদীর সমতলে গঠিত লম্ব একক ভেক্টর কোনটা হবে, নদীর সমতল কোনটা, স্রোত আর নৌকা যে তলে আছে এটাই তো আমার নদীর সমতল, তাই না। তাহলে এই গঠিত সমতলে ধরলাম স্রোতের বেগ কত, ধরলাম স্রোতের বেগ হচ্ছে a ভেক্টর, আর এই নৌকার বেগটা কি ভেক্টর, b ভেক্টর। তাহলে এই জায়গায় গঠিত সমতলের লম্ব একক ভেক্টরটা হবে a × b ডিভাইডেড বাই a × b এর মান, a × b এর মান। এখন তুমি খেয়াল করো a × b, a কত, a হচ্ছে আমাদের স্রোতের বেগ, স্রোতের বেগটা কত 2i × এবার b হচ্ছে কি আমাদের নৌকার বেগ, নৌকার বেগটা কত 3i + 3j। তো অনেকে i j k এরকম করে দিয়ে করবা, তো করতে পারো, সেই ক্ষেত্রে অঙ্কের ক্যালকুলেশনটা বড় হবে। এটা যেহেতু ছোট ক্যালকুলেশন আমরা এভাবে করে ফেলতে পারবো।
এখন a ক্রস b এর মান আমরা জানি a ক্রস b এর মান আমরা আগে a ক্রস b বের করি খেয়াল করো তাহলে 2i i এর সাথে i গুণ করলে আমরা জানি কত হয় ক্রস গুণ করলে তার মানে এটা হলো 2i ক্রস 2i আমরা জানি i এর সাথে i এর ক্রস গুণ করলে মান হয় 0 যোগ 2i ক্রস 3j এটাই হলো আমাদের ঠিক দেখো আর এই জায়গায় আমরা ক্যালকুলেশন করলে ফার্স্ট পার্টটা কত হয়ে যাবে প্রথম পার্টটা হলো হয়ে যাবে 0 আর 2 3 এটা হলো 6 আর i ক্রস j এটার মান হলো k তার মানে আমরা বুঝলাম a ক্রস b এর মান হলো 6k তাহলে a ক্রস b এর মান কত হবে a ক্রস b এর মান হবে √6 তাহলে ক্যালকুলেশন করলে কত ক্যালকুলেশন করলে হলো k তবে এই জিনিসটা কিন্তু আরো সহজে দেখার সাথে সাথে বলা যায় একটা বেসিক সেন্স অ্যাপ্লাই করলে এই প্রশ্নটার উত্তর তুমি দেখেই উত্তর বলতে পারবে কিভাবে যে খেয়াল করো এটা যেহেতু i ভেক্টর তাহলে এই যে এই বরাবর এটা কি ভেক্টর j ভেক্টর তাহলে একটা হলো x অক্ষ আর একটা হলো y অক্ষ তাহলে এই সমতল নদীর সমতলটা কোনটা কোন কোন অক্ষ দ্বারা গঠিত x অক্ষ আর y অক্ষ দ্বারা কি নদীর সমতলটা গঠিত না তাহলে x অক্ষ আর y অক্ষ দ্বারা গঠিত সমতলের লম্ব ভেক্টরটা কোনটা x ও y অক্ষ দ্বারা গঠিত সমতলের লম্ব ভেক্টরটা হলো z অক্ষ তাহলে z অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা z অক্ষ বরাবর একক ভেক্টর হলো k এই সেন্সে কিন্তু তুমি দেখেই বলতে পারো এই অঙ্কের উত্তর হবে k এই জায়গায় তো দেখেই বললাম কিন্তু আমাকে তো পরীক্ষায় গাণিতিকভাবে দেখাইতে হবে তার মানে আমাকে এভাবেই করতে হবে এবার 2 নম্বরের প্রশ্ন যে যদি আরো এবার আমি নৌকা চালাবো হচ্ছে এবি বরাবর কত বেগে নৌকা চালাবো এডি বরাবর যে পথে নৌকা যে বেগে নৌকা চালাইছি সে বেগেই নৌকা চালাবো এডি বরাবর যে বেগে নৌকা চালাইছি সে বেগে নৌকা চালাবো তাহলে একই বেগ বরাবর যদি নৌকা চালাই তাহলে সবচেয়ে কম সময়ে পৌঁছা যায় কখন সবচেয়ে কম সময় পৌঁছা যায় যখন সোজা নৌকা চালাই এই কনসেপ্টটা আমাদের জানা তাহলে কোন পথে এখানে 2 নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন ছিল কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর পারে পৌঁছবে তাহলে অবশ্যই আগে অপর পারে পৌঁছবে আমি যদি এবি বরাবর নৌকা চালাই এই বরাবর নৌকা চালাই তো আমাদের এটা একটু প্র্যাকটিক্যালি দেখাইতে হবে তাহলে আমি দুইটা টাইম বের করব একটা হলো টি এডি তাহলে টি এডি আর একটা টাইম বের করব টি এবি খুব ভালো করে বুঝিও এইবার টি এডি তাহলে টি এডি পথে নৌকা চালানোর জন্য এটা কত 3i 3j খেয়াল করো 3i i যেটা ভেক্টর এটা তো x অক্ষের দিকে বেগ দেবে আর এই y অক্ষ বরাবর বেগের বেগ প্রদান করবে কে y অক্ষ বরাবর বেগ প্রদান করবে হলো 3j অর্থাৎ y অক্ষ বরাবর বেগের মানটা কত হবে y অক্ষ এই বরাবর বেগের মানটা কত হবে 3 মিটার পার সেকেন্ড আর এই বরাবর দূরত্বের মান কত 2.5 তাহলে আমরা জানি সময় ইকুয়াল টু হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই বেগ তাহলে আমাদের দূরত্ব কত তাকে অতিক্রম করতে হবে হলো 2.5 কিলোমিটার দূরত্ব আর বেগ কত বেগ এগুলো আমাদের দেওয়া আছে মিটার পার সেকেন্ডে তাহলে এটা আমি আগে মিটার সেকেন্ড কিলোমিটারটাকে মিটারে নিলাম আর এখানে এই বরাবর তার বেগ হলো 3 অথবা আরেকটা উপায় আছে এই কোণের মান বের করা এই কোণের মান বের করলে আমরা কার মান পাবো আলফার মান পাবো তাহলে আলফার মান পাইলে আমাদের ফর্মুলাটা কি কমন ফর্মুলা আলফাটা কি 3i 3j x অক্ষের সাথে যে কোণ তৈরি করে এটা তো আমার x অক্ষ ছিল তাহলে 3i 3j x অক্ষের সাথে কত কোণ তৈরি করে তাহলে cos ইনভার্স আমরা জানি অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করার ফর্মুলাটা হচ্ছে ওই অক্ষের সহগ অর্থাৎ i এর সহগ x অক্ষের সাথে যে উৎপন্ন কোণ তাহলে i এর সহগ ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান √3² এইভাবে ক্যালকুলেশন করেও আমরা আলফার মান বের করতে পারবো সেই ক্ষেত্রে TAD ইকুয়াল টু হবে নদীর প্রস্থ ডিভাইডেড বাই সাঁতারুর বেগ ইনটু sin আলফা কারণ এই ফর্মুলা ব্যবহার করে আমরা যে কোনো অঙ্ক করতে পারি খেয়াল করো তাহলে এই জায়গায় v এর মানটা আমরা আমাদের সেই ক্ষেত্রে হয়তো 2.5 ইনটু 1000 এটা কিলোমিটারটাকে মিটার ইউ তোমার হয়তো 3√2 যেটা আমরা একটু আগে বের করছি এই যে দেখো 3√2 বের করছিলাম 3√2 ইনটু sin আলফা যেটা আমরা এখান থেকে পাবো sin আলফা এখান থেকে যেটা পাবো এই জায়গায় সেটা বসাই দিলে হবে তো আমার মনে হয় এটাই সহজ আর আমাদের এই পথে পৌঁছার জন্য আমরা জানি এটা হলো সর্বনিম্ন সময়ে পৌঁছার কন্ডিশন তাহলে এই সময়টা অবশ্যই কম হবে d ডিভাইডেড বাই u sin আলফা তো এই জায়গায় আলফার মান এই ক্ষেত্রে কত ডিগ্রি 90 ডিগ্রি আর sin 90 ডিগ্রি মান হয় 1 আর u এর মান কত
এখানেও তত বেগে নৌকা চালাইছি, এখানেও তত বেগে নৌকা চালাইছি, তার মানে u এর মান হবে 3√2 আর d এর মান হলো 2.5 * 1000। তো ক্যালকুলেশন করে তুমি অবশ্যই একটা জিনিস দেখবে যে টি ab এর মান অবশ্যই কম কার চাইতে, টি ad এর চাইতে। তো এই হলো আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 অঙ্ক। আশা করি তোরা সবাই বুঝতে পারছিস। তো নদী নৌকার অঙ্ক বোর্ডে যেগুলো আসলো আমি মোটামুটি সবই দেখাইছি। তো সামনের পর্বে আমরা কি করব, আরো অন্যান্য যে প্রবলেমগুলো আছে বৃষ্টির অঙ্ক সহ বা ভেক্টরের বেসিক প্রবলেমগুলো নিয়ে, সেগুলো নিয়ে আমরা পরের পর্বে কথা বলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। ধন্যবাদ।